হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। দেখো, খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে চলে এসেছি, যে যাদবপুরে কার পাল্লা ভারী। দেখো, সম্ভবত এখানে আমরা যে কথাগুলো আলোচনা করতে চলেছি, যে যাদবপুরে কার পাল্লা ভারী হতে চলেছে এই বছর। অর্থাৎ আমরা কিন্তু তার আগে ডিসকাস করব 2014 এবং 2019-এর ফলাফল। এবং আজকে যে অ্যানালাইসিসটা করব সেটা কিন্তু খুব ভালোভাবে, অবশ্যই কিন্তু প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটি দেখবেন। কোনো রকম যদি ভুল হয়, ছোটো ভাই হিসাবে কিন্তু ক্ষমা করে দেবেন। দেখুন, এই বছর যারা ক্যান্ডিডেট আছে যাদবপুরে, তারা কিন্তু সায়নী ঘোষ তৃণমূল কংগ্রেস থেকে, সৃজন ভট্টাচার্য কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে, এবং ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, সে কিন্তু ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি থেকে কিন্তু আছে। দেখুন, তিনজনই কিন্তু ভালো ক্যান্ডিডেট। মানে যদি আপনারা দেখতে চান ভোটের নিরিখে, সেই ক্ষেত্রে দেখুন যে এই লোকসভা কেন্দ্রে কে জিততে পারে। এবং দেখুন, এই লোকসভা কেন্দ্র এমন একটি কেন্দ্র হতে চলেছে যেটার দিকে কিন্তু অনেকের কিন্তু নজর থাকবে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের। তো সেক্ষেত্রে বলাই যায় এটা কিন্তু একটি হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র হতে চলেছে এই বছরের। তো প্রথম থেকে দেখে নিন এই কেন্দ্রে 2014 সালের রেজাল্ট ঠিক কী হয়েছিল। এখানে কিন্তু দেখুন, ভোটার কিন্তু অনেকেই ছিল, 15,95,000 কিন্তু ভোটার ছিল 2014 সালে, যেখানে কিন্তু মেল ভোটার ছিল কিন্তু 8,11,000 এবং ফিমেল ভোটার ছিল কিন্তু 7,84,000। এবং দেখুন, টোটাল কিন্তু 12 লাখ এখানে ভোট পড়েছিল। 15,95,000-এর মধ্যে 12,72,000 ভোট পড়েছিল, এবং ভ্যালিড ভোট হয়েছিল কিন্তু 12,56,000। এবং যে মার্জিনে জিতেছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী, সেই মার্জিনটা কিন্তু 1,25,000। অর্থাৎ যদি সেটা পার্সেন্টেজ হিসাব করে দেখা যায়, 9.8% কিন্তু হিসাবে জিতেছিল কে, টিএমসি কিন্তু জিতেছিল। এখানে দেখুন, যে ভোটটা হয়েছিল তাতে কিন্তু তৃণমূল কংগ্রেস পেয়েছিল 46.5, সিপিএম পেয়েছিল কিন্তু 36.5, প্রায় 10%-এর ডিফারেন্স ছিল 2014 সালে। বিজেপি ছিল কিন্তু 12.4, এবং কংগ্রেস ছিল কিন্তু 2.1, এবং এসএসসিআই কিন্তু 0.9। এবং দেখুন, এখানে যেটা হয়েছিল যে টিএমসির যে ক্যান্ডিডেট ছিল সে কিন্তু 5,84,244টি ভোট পেয়েছিল, 45.92। এবং সুজন চক্রবর্তী কিন্তু এখানে ফার্স্ট রানার আপ হয়েছিল, সে কিন্তু পেয়েছিল 4,59,041টি ভোট পেয়েছিল। এবং বিজেপির যে দাঁড়িয়েছিল ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ, সে কিন্তু 1,55,000 অর্থাৎ 12.22% কিন্তু দাঁড়িয়েছিল। এবং সমী রাইজ কিন্তু এখানে কিন্তু 26,000 ভোট পেয়েছিল, যে কিনা কংগ্রেস থেকে কিন্তু দাঁড়িয়েছিল। এবং এখানে দেখুন, 2014 সালে কিন্তু 42টির মধ্যে 34টি পেয়েছিল হচ্ছে টিএমসি, কংগ্রেস পেয়েছিল 4টি, বিজেপি পেয়েছিল 2টি, সিপিএম পেয়েছিল কিন্তু 2টি। তারপর দেখুন, এখানে যেইটা হয়েছিল 2019 সালের রেজাল্টে, দেখুন 2019 সাল এবং 2014 সালের একটি ভোটের নিরিখ যদি আপনারা লক্ষ্য করেন, এখানে দেখবেন আপনারা যে পার্সেন্টেজ, অর্থাৎ এখানে দেখবেন এই সিপিএমের যে পার্সেন্টেজ, এটা কিন্তু অনেকটা কমে গেছে, এবং বিজেপির পার্সেন্টেজ কিন্তু অনেকটা বেড়ে গেছিলো, সেটা কিন্তু 2019-এ। আমি বলেছিলাম যে সিপিএমের কিন্তু পার্সেন্টেজ 36 পয়েন্ট সামথিংয়ের মতো ছিল, সেখানে কিন্তু 21.3-এ চলে এসছে। এবং বিজেপির কিন্তু 12% ছিল, 12 পয়েন্ট সামথিং ছিল 2019-এ, সেটা কিন্তু 27% হয়েছে। কিন্তু একটা জিনিস উল্লেখ্য বিষয়, যে টিএমসির পার্সেন্টেজ কিন্তু 46 ছিল, তার থেকে কিন্তু আরও 2% বেড়ে কিন্তু হয়েছে 48.4% কিন্তু হয়েছে। অর্থাৎ এবার 2019 সালে কিন্তু ভোটার সংখ্যাও বেশি ছিল, 19,90,000 কিন্তু ভোটার সংখ্যা ছিল, যেখানে পুরুষের থেকে কিন্তু মহিলা ভোটারের সংখ্যা বেশি ছিল। অর্থাৎ পুরুষ ভোটার ছিল 9,88,000, এবং ফিমেল ভোটার ছিল কিন্তু 10,01,000, যেখানে টোটাল ভোট পড়েছিল 4,36,000, এবং ভ্যালিড ভোট কিন্তু ছিল 4,21,000। মার্জিন কিন্তু অনেক মার্জিনে মিমি চক্রবর্তী জিতেছিল, সে কিন্তু 2,95,239টি ভোটে, অর্থাৎ 20.5% কিন্তু ভোটের নিরিখে কিন্তু জিতেছিল। এবার দেখুন, এখানে একটা উল্লেখ্য বিষয় আছে, টিএমসির ভোট যেটা আছে, টিএমসির ভোট কিন্তু টিএমসিরা ঠিক ধরে রেখেছে, ঠিক আছে। উল্টে ভোট কিন্তু বেড়েছে 2014 সাল থেকে 2019 সালে কিন্তু যাদবপুর কেন্দ্রে ভোট বেড়েছে। কিন্তু একটা জিনিস এখানে উল্লেখ্য, যে সিপিএমের ভোট কিন্তু কমে বিজেপির ভোটে কিন্তু গেছে। কিন্তু সিপিএমের আরেকটা বিষয় উল্লেখ্য, যে সব জায়গার মতো কিন্তু প্রচুর ভোট যায়নি, 36% থেকে 21% নেমেছে। অর্থাৎ আমরা যদি একটুখানি হিসাব করি, যে টিএমসি যদি ভোটটা ধরে রাখে, সেইখানে দেখতে গেলে যদি বিজেপির সিপিএমের ভোট যদি পার্সেন্টেজ হিসাব করা যায়, কিছু ভোট কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 2014 সালের থেকে বেড়েছে। অর্থাৎ এটা যদি না বাড়তো, তাহলে সিপিএমের ভোট সংখ্যাটি এখানে কিন্তু প্লাস হতো,
ঠিক আছে, 2019 সালে প্লাস যদি হতো তাহলে কিন্তু টিএমসির থেকে বেশি হয়ে যেত। আবার বিজেপির মানে এখানের ভোট যদি এখানে শিফট না হতো, মানে যে কোনো এক জায়গার ভোট যদি এক জায়গায় শিফট না হয় তাহলে একটা জায়গা কিন্তু বেশি হবেই। আর দু জায়গার ভোট যদি দু জায়গায় এরকম শিফট হয়ে যায় কিছু কিছু, তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু কিছুটা প্লাস মাইনাসে কিন্তু থেকে যাচ্ছে, অর্থাৎ প্লাস মাইনাসে থেকে যাওয়া মানে এখানে পার্সেন্টেজ মানে ভোটের পার্সেন্টেজ নিরিখে কিন্তু টিএমসি এখানে কিন্তু বেশি ভোটে এগিয়ে থাকছে, ঠিক আছে, বেশি ভোটে কিন্তু এগিয়ে থাকছে, সেটাই কিন্তু বোঝা যাচ্ছে। তাও আমরা 2019-এর ফলাফলটা কী হয়েছিল এবং ভোটের পার্সেন্টেজটা কীরকম হয়েছিল সেটা কিন্তু একবার দেখে নেবো ক্যান্ডিডেট হিসাবে। এবং আরেকটি কথা, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। দেখুন 2019-এ যে লোকসভার যে ভোটটি ছিল তাতে কিন্তু মিমি চক্রবর্তী যে ছিল সে কিন্তু 6,88,472টি ভোট পেয়েছিল। অনুপম হাজরা কিন্তু পেয়েছিল কিন্তু 3,93,233টি, যে কিনা 27.37%। ফার্স্ট রানার আপ অর্থাৎ সিপিএম ছিল 2014-তে ফার্স্ট রানার আপ, সেখান থেকে কিন্তু বিজেপি চলে এসেছে ফার্স্ট রানার আপ। এবং এখানে কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য সে কিন্তু ভোট পেয়েছিল 3,02,264টি এবং নোটাতে কিন্তু 15,000 কিন্তু ভোট পড়েছিল। আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু টোটাল 42টার মধ্যে 2019-এ কিন্তু 22টা পেয়েছিল তৃণমূল কংগ্রেস, 18টা পেয়েছিল বিজেপি, কংগ্রেস পেয়েছিল 2টি এবং সিপিএম কিন্তু একটিও পায়নি। অর্থাৎ আপনারা এখানে যদি একটুখানি দেখতে পাবেন, আপনি একটুখানি বুঝাচ্ছি, দেখুন বিজেপি, দেখুন টিএমসি কিন্তু মানে ভোট কিন্তু বাড়িয়েছে, অর্থাৎ 2014-এর তুলনায় 2019-এ কিন্তু বিজেপি কিন্তু টিএমসি কিন্তু অনেক ভোট বাড়িয়েছে, অর্থাৎ 2%-এরও বেশি কিন্তু ভোট কিন্তু সে বাড়িয়ে নিয়েছে। কিন্তু এখানেও কিন্তু বলা যাচ্ছে যে এখানে কিন্তু 2014 সালে যে সিপিএমের যে ভোটটি, কিছু ভোট কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে কিছু ভোট কিন্তু বেশি কিন্তু বিজেপি পেয়েছে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা এখানে বলতেই পারি যদি ভোট যদি শিফট না হয়, অর্থাৎ এখানে যদি বিজেপির ভোট টিএমসি মানে বিজেপির ভোট মানে সিপিএম বা এরকম যদি কিছু না হয় তাহলে কিন্তু মোটামুটি আমরা একটা ভালো রেজাল্ট আশা করতে পারি যে কোনো একটা পার্টির থেকে, ঠিক আছে, একটা বিজেপি নয়তো সিপিএম। এখানে কিন্তু সিপিএমের যে ক্যান্ডিডেট আছে সেও ভালো, বিজেপির যে ক্যান্ডিডেট আছে সেও ভালো। এবার দেখার বিষয় এখানে কে এগিয়ে থাকবে, কিন্তু এখানে সব থেকে যে বেশি এগিয়ে থাকবে সেটা কিন্তু আমরা বলতেই পারি যে এখানে কিন্তু টিএমসির যে আছে ক্যান্ডিডেট, ঠিক আছে, সায়নী ঘোষ, সে কিন্তু এই লোকসভা কেন্দ্র থেকে একটু হলেও পার্সেন্টেজের নিরিখে এগিয়ে থাকবে কিন্তু তৃণমূল, এটা কিন্তু বলাই যায়। তো ভোটের নিরিখে যদি আমরা যদি দেখতে যাই যে মোটামুটি কে এই বছর এগিয়ে থাকবে, তো এই বছর কিন্তু যাদবপুর কেন্দ্র থেকে এগিয়ে থাকবে কিন্তু সায়নী ঘোষ। এটা একটা কথা বলছি, এটা কিন্তু একটা সম্ভাব্য একটা আমি ফলাফল, ঠিক আছে, কিন্তু আসল রেজাল্ট যদি দেখতে হয় অবশ্যই কিন্তু 2024-এর রেজাল্ট কিন্তু 4 তারিখ দেবে, অর্থাৎ 4ই জুন কিন্তু দেবে। সেই দিন কিন্তু আমাদের টিভির পর্দা এবং ডিজিটাল মিডিয়ায় কিন্তু আমাদের চোখ রাখতেই হবে, তার কারণ সেখানে কিন্তু দেখতে হবে যে কার ভোট কে ধরে রেখেছে, কে বাজিটা লড়তে পারলেন। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু টিভির পর্দায় নজর রাখতে হবে। কিন্তু সম্ভাব্য যদি এখানে যদি মোটামুটি কার পাল্লা যদি ভারী বলতেই হয় তাহলে আমি কিন্তু এখানে সায়নী ঘোষের দিক থেকে কিছুটা কিন্তু পাল্লা আমি এগিয়ে রাখবো। এবার আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন যে এখানে কার পাল্লা ভারী থাকতে পারে। এখানে কিন্তু কিছুটা পাল্লা কিছুটা এগিয়ে কিন্তু এই যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে দাঁড়িয়েছে সৃজন ভট্টাচার্য, সেও কিন্তু একজন ভালো ক্যান্ডিডেট এবং তারও কিন্তু কিছুটা পাল্লা ভারী থাকতে পারে। কিন্তু এখানে যতদূর সম্ভব বেশি কিন্তু পাল্লা ভারী থাকবে, এখানে বোঝাই যাচ্ছে যে সায়নী ঘোষের কিন্তু পাল্লা ভারী থাকবে। তো যাই হোক, আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, মানে আপনাদের কি মতামত বা আপনাদের কি মতামত মনে হয় এই লোকসভায় কে এগিয়ে থাকতে পারে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব